Assalamu alaikum, dear student of class 7. Today I am going to discuss about new assigned work on agriculture. So let us discuss on this matter. আমি আজকে এগ্রিকালচারের অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট 1-এ কি আছে আগে আমরা সেটা দেখে নিই। অ্যাসাইন্ড ওয়ার্ক 1-এ আছে চ্যাপ্টার 1 এগ্রিকালচার অ্যান্ড আওয়ার কালচার, চ্যাপ্টার 2 এগ্রিকালচারাল টেকনোলজি, লেসন 1, লেসন 2, চ্যাপ্টার 3 এগ্রিকালচারাল ইনপুটস, লেসন 1, লেসন 2। শর্ট অ্যান্সার কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন 1-এর এতে আছে হোয়াই বাঙালিজ আর কল্ড টু বি এনথুজিয়াস্টিক অফ ইটিং রাইস অ্যান্ড ফিশ। এর অর্থ হলো বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলা হয়। এটা কেন বলা হয় এটার এক্সপ্লেনেশন এখানে লিখতে হবে। তো এই বিষয়ে আলোচনা আছে চ্যাপ্টার 1-এ। তো আমরা চ্যাপ্টার 1 থেকে একটু জিনিসটা দেখে নিই। চ্যাপ্টার 1-এর 11 পেজে চলে যাও। 11 পেজে গেলে আমরা এই বিষয়ে একটা আলোচনা পাবো। 11 পেজে লেসন 7-এ ফিশ বলে একটা প্যারা আছে। এই প্যারাতে এই বিষয়ে আলোচনা আছে। তো এই প্যারা থেকে তোমরা অ্যান্সার লিখবে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ হান্ড্রেডস অফ রিভার্স, ক্যানেলস, swamps, ponds, natural and artificial lakes. For that matter, this country is blessed with different kind of sweet water fishes. For this reason, fish is a popular food item. Thus, Bangalis has a distinct identity as a great enthusiasts of rice and fish eaters. এই যে এইটুক যে পড়লাম, এইটুকই হলো অ্যান্সার। বাংলাদেশে নদী নালা খাল বিলে প্রচুর মাছ হয়, মানুষ এই মাছগুলো খেতে পছন্দ করে, তাই বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলা হয়। তো এইটুক লিখলেও কিন্তু আমরা এটার অ্যান্সার পাচ্ছি। এরপরে যাই কোশ্চেন বি, হাউ ডাজ এগ্রিকালচার কন্ট্রিবিউট ইন ফরমেশন অফ এ সোসাইটি। এই প্রশ্নের উত্তরটা অনেক বড়, কিন্তু এটার উত্তরটা আমরা শর্টকাটে শেষ করব। 3 নম্বর কোশ্চেনে যাও, 3 নম্বর পেজে যাও। 3 নম্বর পেজে একটা আলোচনা আছে, সেই আলোচনা থেকে আমরা এটার অ্যান্সারটা দেব। লেসন 2 এগ্রিকালচার ইন দ্য ফরমেশন অফ সোসাইটি, এটা 3 নম্বর পেজে আছে লেসন 2। তো এইখানে অনেক কিছুই লেখা আছে। এইখানে থেকে আমরা মোটামুটি এক পাতা লেখা যায় এমন সাইজের আমরা অ্যান্সার লিখব। এখানে যতটুকু দেওয়া আছে সব আমরা লিখব না, এখান থেকে আমাদেরকে পড়ে এই কোশ্চেনের অ্যান্সারটা লিখতে হবে। কোশ্চেনের অ্যান্সারটা লেখা শুরু করতে হবে এখান থেকে। ইন দ্য আর্লি এজ অফ ফ্যামিলি মেম্বার্স distributed family responsibilities among themselves according to their respective abilities. পৃথিবীর প্রথম দিকে যখন মানুষ পৃথিবীতে এসেছিল, যখন সভ্যতা শুরু হয়েছিল, তখন থেকে ফ্যামিলি মেম্বাররা এক একজন এক এক কাজ করত। কেউ হলো মাছ চাষ করত, কেউ হলো ফসল উৎপাদন করত, কেউ এক একজন এক এক কাজে দক্ষ ছিল। দিস ইনিশিয়েটেড ডিভিশন অফ লেবার অ্যামং দ্য পিপল অফ সোসাইটি। এক একজন এক এক কাজ করত, ফলে সমাজের এক একজন মানুষের রোল এক এক রকম হতো। মানে সমাজের এক এক মানুষ এক এক কাজ করত এবং এক একজনের এক এক রকম সম্মান ছিল। তো এই জন্য একটা ডিভিশন তৈরি হয়েছিল। ডিভিশন অফ লেবার প্লেইড রোল ইন দ্য ফরমেশন অফ সোসাইটি। এই যে ডিভিশন হয়েছিল, এই ডিভিশনের ফলেই সোসাইটি ফরমেশন শুরু হয়েছিল। ইন কোর্স অফ টাইম দ্য ফ্যামিলি স্টার্টেড গ্রোয়িং বিগার।
সময়ের পরিক্রমায় পরিবারগুলো বড় হতে শুরু করলো, অ্যান্ড দ্য নাম্বার অফ ফ্যামিলিজ ইনক্রিজড, এবং পরিবারের সংখ্যা বেড়ে যেতে শুরু করলো। ম্যান টুক আপ লার্জ স্কেল এগ্রিকালচার, মানুষ বড় আকারে এগ্রিকালচার করা শুরু করলো। দে অ্যাডপ্টেড সাস্টেইনেবল এফিসিয়েন্ট টেকনোলজি টু বুস্ট আপ দেয়ার এগ্রিকালচারাল প্রোডাকশনস। তারা সাস্টেইনেবল মানে স্থায়ী ইফিসিয়েন্ট টেকনোলজি, স্থায়ী কিন্তু খুব ভালো টেকনোলজি তারা বুস্ট করলো, এবং তারা কি করলো, এগ্রিকালচারাল প্রোডাকশনটাকে বাড়িয়ে ফেললো। They also gathered experience in long time storage of agricultural products. কিভাবে এগ্রিকালচারাল প্রোডাক্টকে বহুদিন ভালো রাখা যায় সেজন্য তারা অভিজ্ঞতা অর্জন করলো। As a result, the area and function of agriculture expanded rather faster. এর ফলে এগ্রিকালচারের যে ফাংশন, সেই ফাংশনটা আরও দ্রুত হলো। To adjust themselves with growth in agriculture, certain changes came along in the human habits and habitats. এগ্রিকালচারের গ্রোথ যত বাড়তে থাকলো, ততই মানুষের অভ্যাসগুলো চেঞ্জ হয়ে গেল। Families started giving up cave dwelling as it did not match with the advanced agricultural production system. যেহেতু আগে মানুষ গুহায় বাস করত, পরে চিন্তা করলো যে এই গুহায় থাকাটা হলো আধুনিক এগ্রিকালচারের সাথে খাপ খাওয়াচ্ছে না, তখন তারা গুহা ছেড়ে চলে গেল এবং তারা বাড়ি তৈরি করলো। They started building households, তারা বাড়ি তৈরি করলো। এইভাবে তারা কি করলো, একজন বাড়ি তৈরি করলো, তার দেখা দেখি আরেকজন বাড়ি তৈরি করলো, এভাবে একটা সমাজ গড়ে উঠলো। সমাজের মধ্যে লেবারের ডিভিশন হয়ে গেল, এক একজন এক এক রকম কাজ করলো, এক একজন এক বিষয়ে দক্ষ হয়ে গেল, স্কিল ডেভেলপমেন্ট হলো, এবং একজন আরেকজনের ওপর কি হলো, নির্ভরশীল হয়ে গেল। সো এভাবে দে ফর্ম সোসাইটি। ফর দিস রিজন উই ক্যান সে দ্যাট এগ্রিকালচার প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল টু ডেভেলপ হিউম্যানিটারিয়াস ফ্যাকাল্টিজ অ্যান্ড ইথিক্স। এই যে এই পর্যন্ত হলো কথাটা শেষ হবে। তার মানে কথাটা শুরু হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা লেখা শুরু হবে ইন দ্য আর্লি এজ থেকে, এবং শেষ হবে হলো এই পর্যন্ত, শেষ হবে ইথিক্স পর্যন্ত। তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। এরপরে হলো হাউ ইজ ইরিগেশন ওয়াটার ওয়াস্টেড। ইরিগেশন ওয়াটার কিভাবে নষ্ট হয়। ইরিগেশন ওয়াটার কিভাবে নষ্ট হয় সেটা 19 নম্বর পেজে দেওয়া আছে। এই যে এই কথাটা লিখতে হবে, ইরিগেশন ওয়াটার loss may be caused by evaporation, trickling down of irrigated water and leaking. ইভাপোরেশনের ডেসক্রিপশন দিতে হবে, ট্রিকলিং ডাউনের ডেসক্রিপশন দিতে হবে, এবং লিকিং অফ ওয়াটারের ডেসক্রিপশন দিতে হবে। তাহলে একবারে এইটুক পর্যন্ত হলো অ্যান্সার। তাহলে কোথা থেকে লেখা শুরু হবে? লেখা শুরু হবে এইখান থেকে, ওয়াটার লস কজড বাই থেকে একদম should be mended এই পর্যন্ত।
আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন দেখি। এরপরে হচ্ছে কোশ্চেনটা হলো, হুইচ মেথড অফ ইরিগেশন ইজ ইউজড টু ইরিগেট দ্য বটম অফ ফ্রুট ট্রি অ্যান্ড ইন ভেজিটেবল ফিল্ড? ফ্রুট ট্রি এর জন্য একরকম মেথড এবং ভেজিটেবলের জন্য আরেক রকম মেথড ইউজ করা হয়। তো আমরা কি করব, ফ্রুট ট্রি এর জন্য সার্কুলার ইরিগেশন মেথডটা করব, আর ভেজিটেবলের জন্য স্প্রিংকলার ইরিগেশন মেথড অ্যাপ্লাই করব। তো আমরা কি করব, এটার অ্যান্সারটা লিখব। প্রথমে ফার্স্ট লাইনে লিখব যে ফ্রুট ট্রি এর জন্য, ফ্রুট ট্রি এর বটমে আমরা সার্কুলার ইরিগেশন দিয়ে থাকি এবং ভেজিটেবল এর বেলায় আমরা স্প্রিংকলার ইরিগেশন দিয়ে থাকি। সো এখন আমরা স্প্রিংকলার এবং সার্কুলার এবং স্প্রিংকলার এই দুই মেথড নিয়ে ডেসক্রাইব করা হলো। এই কথাটা লেখার পরে আমরা এই ডেসক্রিপশন দুটো লিখব। তাহলে কি হবে অ্যান্সারটা? The circular irrigation method is used to irrigate bottom of fruit tree and the sprinkler method is used in vegetable cultivation. Now the two methods are described as follows. এই কথাটা বলার পরে আমরা এই দুটো মেথড এখান থেকে দেখে দেখে লিখব, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। Siam cultivated chili at homestead while growing the leaf. এটা না, এরপরে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ রুট স্টক অ্যান্ড সায়ন? রুট স্টক এবং সায়ন কি, সেটা অ্যান্সারটা বলতে হবে। এটার অ্যান্সার বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, 32 পেজে যাই। পেজে এখানে দেওয়া আছে, the underdeveloped plant on which grafting is done called root stock. যে গাছের ওপর গ্রাফটিংটা করা হয় সেই গাছটাকে বলা হয় রুট স্টক। The plant part which will be transferred and allowed to grow on the improved stock is called scion. আর যেটা লাগানো হলো, যে অংশটা লাগানো হলো ওই রুট স্টকের ওপর, সেটাকে বলা হয় সায়ন। আচ্ছা, এর পরের কোশ্চেনটা যাই। রাইট ডাউন টু নেমস অফ গ্রিন ম্যানিউর। গ্রিন ম্যানিউরের দুটো নাম দিতে হবে। আচ্ছা, এইটার অ্যান্সারটা আসলে 52 পেজে আছে, 52 পেজে এইটার অ্যান্সারটা আছে। গ্রিন ম্যানিউরের দুটো নাম এখান থেকে লিখব। এখানে অনেকগুলো নাম আছে, দইঞ্চা, কাউপি, লং বিনস, খেসারি। এই নামগুলো থেকে যে কোনো দুটো নাম তোমরা অ্যাসাইনমেন্টে লিখবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এরপর যেটা আছে সেটা হলো ক্রিয়েটিভ কোশ্চেন আছে 2 নম্বর। সিয়াম কাল্টিভেটেড চিলি অ্যাট হোমস্টেড। সিয়াম বাড়ির উঠোনে মরিচ চাষ করেছিল। হোয়াইল গ্রোয়িং দ্য লিভস অফ ইট বিকেম ডিসকালার্ড। এটা যখন বাড়ছিল, গ্রো করছিল, তখন এর পাতা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ডিসকালার্ড মানে হলো বর্ণহীন হয়ে যাওয়া বা ফ্যাকাশে হয়ে যাওয়া।
Siam's uncle Siam's uncle saw it and advised him to apply fertilizer in optimum amount. সিয়ামের আঙ্কেল এটা দেখেন এবং তাকে পরিমিত পরিমাণে সার দেওয়ার কথা বলেন। অপটিমাম মানে হলো পরিমিত, পরিমিত পরিমাণে সার দিতে বলেন। কোশ্চেন এ, হুইচ নিউট্রিশনাল এলিমেন্ট ডেফিসিয়েন্সি অকার্ড দেয়ার, এক্সপ্লেইন। সেখানে কোন ধরনের নিউট্রিশনাল এলিমেন্ট ডেফিসিয়েন্সি হয়েছিল? এটার উত্তরটা হলো, যেহেতু পাতা কি হচ্ছে, ডিসকালার হয়ে যাচ্ছে, সেহেতু সম্ভবত সেখানে আয়রনের ডেফিসিয়েন্সি হচ্ছে। তো আমরা দেখি একটু এর অ্যান্সারটা এখানে আছে কিনা, একটু দেখি। আয়রন, ইয়ং লিভস আর ডিসকালার্ড বিটুইন ভেইনস। আয়রনের অভাব হলে ভেইনসে এবং লিফে ডিসকালার হয়। তাহলে আমরা এখানে অ্যান্সার শিওর হয়ে গেলাম যে সিয়ামের যে মরিচ গাছ, সেই মরিচ গাছটা ডিসকালার হয়ে যায়। এই ডিসকালার হয়ে যাওয়ার পিছনে আয়রন দায়ী। তাহলে এখানে আয়রন এর যে আয়রনটা এখানে ডিসকালার করছে সেই কথাটা আমাদেরকে বলতে হবে এবং এক্সপ্লেইন করে বলতে হবে। শুধু বললেই হবে না, এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেনেশনের মধ্যে আয়রন কিভাবে ডিসকালার করে সেটি বলতে হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন তা হলো, ইভালুয়েট দ্য অ্যাডভাইস অফ সিয়ামস আঙ্কেল। সিয়াম এর আঙ্কেলের অ্যাডভাইসটা বলতে হবে। অ্যাডভাইস কি দিয়েছিল? অপটিমাম অ্যামাউন্টে ফার্টিলাইজার দিতে বলছিল। সে যদি অপটিমাম অ্যামাউন্টে ফার্টিলাইজার দিত তাহলে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হতো না। তাহলে আয়রন ডেফিসিয়েন্সির জন্য অপটিমাম অ্যামাউন্টের ফার্টিলাইজার দিতে হবে। তো এই কথাটা একটু তোমাদের নিজেদের ভাষায় এই কথাটা বলতে হবে। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি বইতে দেওয়া নেই। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। আয়রন এর যে ডেফিসিয়েন্সি সেটি হলে সাধারণত লিফ ডিসকালার হয়ে যায়, কারণ আয়রন টেক্স পার্ট ইন দ্য প্রোডাকশন অফ ক্লোরোফিল ইন প্লান্ট। গাছের ক্লোরোফিল এর জন্য মেইনলি লাগে আয়রন। তো আয়রন যেহেতু মেইনলি লাগে, সেহেতু আমরা আয়রন যদি ডেফিসিয়েন্সি হয় বা আয়রনের অভাব যদি দেখা যায় তাহলে এটা ডিসকালার হয়ে যাবে। আচ্ছা, তারপরে সিয়ামের আঙ্কেল অপটিমাম অ্যামাউন্টে ফার্টিলাইজার দিতে বলেছিলেন। তো এই ফার্টিলাইজার এর বিষয়টা এখানে লেখা আছে। ব্যালেন্সড ফার্টিলাইজার কেন দিতে হবে সেটি তোমরা নিজেদের ভাষায় লিখবে। ব্যালেন্সড ফার্টিলাইজার বা অপটিমাম অ্যামাউন্টের ফার্টিলাইজার দিলে কী কী সুবিধা সেটি তোমরা বলবে। এটা বইয়ে সরাসরি উত্তর দেওয়া নেই। আচ্ছা, এখানে কি লিখবে তাহলে? এখানে তোমরা লিখবে যে সিয়ামের আঙ্কেল অপটিমাম অ্যামাউন্টে ফার্টিলাইজার দিতে বলেছিলেন। অপটিমাম অ্যামাউন্টে ফার্টিলাইজার দিলে প্ল্যান্টের কোনো ডেফিসিয়েন্সি তৈরি হয় না, ফলে প্ল্যান্টের কোনো ডিজিজ বা সিমটম দেখা যায় না। তাই সিয়ামের আঙ্কেল যে পরামর্শ দিয়েছিলেন সেটি কারেক্ট ছিল। তো এইটাকে তোমরা ইংলিশে সুন্দর করে গুছিয়ে লিখবে। তো আজকে এই পর্যন্তই। আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করে বলতে পারো।
ফেসবুকে মেসেজ দিয়ে আমাকে বলতে পারো, আমি হেল্প করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।